শুরু হচ্ছে দ্বাদশ শ্রেণীর দ্বিতীয় পাঠ নির্ণায়কের তৃতীয় পর্ব। আমরা এই পর্বে নির্ণায়কের ধর্ম আলোচনা করব। বোর্ডে কিছু জিনিস আমি লিখেছি, এই ধর্মগুলি আমি মোটামুটি একটু আলোচনা করে দেব। প্রথমত, নির্ণায়কের যদি সারিগুলিকে স্তম্ভে পরিণত করা যায় বা স্তম্ভগুলিকে সারিতে পরিণত করা যায়, তাহলে নির্ণায়কের মান অপরিবর্তিত থাকে। অর্থাৎ আমরা ম্যাট্রিক্স পড়ার সময় একটা জিনিস পড়েছিলাম, পরিবর্ত ম্যাট্রিক্স। অর্থাৎ এখানে একটা কথা বলা যায় যে একটা ম্যাট্রিক্সের ধরো একটা ম্যাট্রিক্স হচ্ছে এ, এই এ ম্যাট্রিক্সের যার ডিটারমিন্যান্ট ভ্যালু আর এ ট্রান্সপোজ অর্থাৎ এর পরিবর্ত ম্যাট্রিক্সের যে ডিটারমিন্যান্ট ভ্যালু তারা সমান। এই কথাটার অর্থ হচ্ছে যে একটি ম্যাট্রিক্স এ বর্গ ম্যাট্রিক্স, অবশ্যই তার না হলে ডিটারমিন্যান্ট ভ্যালু বার করা যাবে না। তাহলে এ একটা ম্যাট্রিক্স, তার ডিটারমিন্যান্ট যে ভ্যালু সেইটা আর তার পরিবর্ত ম্যাট্রিক্সের ডিটারমিন্যান্ট ভ্যালু এ দুটো সমান। এই জন্যই আমরা বলি যে একটা ডিটারমিন্যান্টের সারিগুলিকে স্তম্ভ এবং স্তম্ভগুলিকে সারিতে পরিণত করলে তার ডিটারমিন্যান্ট ভ্যালুর কোনো, অর্থাৎ তার বাস্তব মানের কোনো পরিবর্তন হয় না। এইবার আমরা দ্বিতীয় ধর্মটার ব্যাপারে যাব। দ্বিতীয় ধর্ম কি বলছে যে এখানে সারি বা স্তম্ভ, যে কোনো দুটো সারি বা যে কোনো দুটো স্তম্ভ, তাদের মধ্যে পারস্পরিক স্থান পরিবর্তন করে দিই। অর্থাৎ একটা জায়গায় একটা এবং প্রথমটার জায়গায় দ্বিতীয়টা চলে আসছে, এরকম যদি হয়, সেক্ষেত্রে তখন কি হবে, নির্ণায়কের মানটা পরিবর্তন হবে না, সাংখ্য মানটা পরিবর্তন হবে না, কিন্তু তার চিহ্ন পাল্টে যাবে। যদি পরিবর্তন করার আগে নির্ণায়কের মানটা +2 থেকে থাকে, তাহলে পরিবর্তন করার পরে 2 থাকবে, কিন্তু চিহ্নটা হয়ে যাবে ঋণাত্মক, মাইনাস, অর্থাৎ -2 হয়ে যাবে। এটা হলো 2 নম্বর ধর্ম। এইবার 3 নম্বর ধর্ম। এই 3 নম্বর ধর্মটা 2 নম্বর ধর্ম দিয়ে প্রমাণ করা যায়। এই জন্য আমরা একটু উপরেরটা মুছব। বলছে যে একটা ডিটারমিন্যান্টের দুটো সারি বা স্তম্ভ যদি অভিন্ন হয়ে যায়, অর্থাৎ দুটো সারি পদগুলি সমান বা দুটি স্তম্ভের পদগুলি সমান, এরকম যদি হয়, তখন সেই ডিটারমিন্যান্টটার মান 0 হবে। কিরকম দেখো, যে আমি যদি এরকম একটা ডিটারমিন্যান্ট ডেল্টা নিই, যে ধরো একটা a1 a2 a3, এটা একটা ডিটারমিন্যান্ট। দ্বিতীয় যে সারিটা, সেই সারিটাও এই প্রথম সারির সঙ্গে অভিন্ন, এবং তৃতীয় সারিটা b1 b2 b3। এইবার এইটা হচ্ছে প্রথম সারি, এটা দ্বিতীয় সারি, এটা তৃতীয় সারি। প্রথম সারিকে r1 দিয়ে চিহ্নিত করা হয়, দ্বিতীয় সারিকে r2 দিয়ে চিহ্নিত করা হয়, তৃতীয় সারিকে r3 দিয়ে চিহ্নিত করা হয়। তাহলে এবার r1 আর r2 কে যদি আমি এবার নিজেদের মধ্যে পরিবর্তন করি, তাহলে কি হবে, আমি এর আগে বললাম যে দুটো পাশাপাশি সারি বা যে কোনো দুটো সারি বা দুটো স্তম্ভের মধ্যে যদি স্থান পরিবর্তন করা যায়, তখন কি হবে, তখন ডিটারমিন্যান্টের মান হয়ে যাবে ঋণাত্মক। তখন আমি সামনে একটা মাইনাস চিহ্ন বসিয়ে দিলাম, এবং এই প্রথম দুটো সারি অর্থাৎ r1 আর r2 এই দুটোকে নিজেদের মধ্যে পরিবর্তন করে দিলাম। তাহলে কি হলো, তাহলে এখানে a1 a2 a3 a1 a2 a3 আর b1 b2 b3 হয়ে থাকে। কিন্তু এটাও তো ডেল্টা, তাহলে এটা হয়ে গেল মাইনাস ডেল্টা। তাহলে ডেল্টা ইকুয়াল টু মাইনাস ডেল্টা মানে 2 ডেল্টা ইকুয়াল টু 0। তার মানে 2 তো আর 0 হয় না, তাহলে ডেল্টা কি 0 হতে হবে। এই হলো আমাদের 3 নম্বর ধর্মটির প্রমাণ। আচ্ছা, এইবার আমরা একটু 4 নম্বর ধর্ম। বলা হচ্ছে
যে একটা ডিটারমিন্যান্ট তার যে কোনো একটা সারি বা যে কোনো একটা স্তম্ভ তাকে আমরা একটা ধ্রুবক কে, এবং সেটা অবশ্যই অশূন্য হতে হবে, না হলে হবে না। শূন্য ধ্রুবক হয়ে গেলে হবে না, শূন্য দিয়ে গুণ করা যাবে না, অশূন্য ধ্রুবক কে দিয়ে আমরা গুণ করব। এই কে অশূন্য ধ্রুবক কে দিয়ে যদি গুণ করে দিই তাহলে নির্ণায়কের মানটাও কে গুণ হয়ে যাবে। অর্থাৎ যদি এই ধরো কে আছে আর একটা ডিটারমিন্যান্ট a1 a2 b1 b2 এরকম একটা ডিটারমিন্যান্ট, 2/2 ডিটারমিন্যান্ট নিলাম আমরা, তাহলে এই ডিটারমিন্যান্টটার সঙ্গে কে গুণ করা তার অর্থ হচ্ছে যে কোনো একটা সারি বা যে কোনো একটা স্তম্ভকে কে দিয়ে গুণ করে দেওয়া। এটা এরকম হতে পারে যে কে a1 কে b1 a2 b2 এরকম হতে পারে, বা এরকম হতে পারে যে কে a1 কে a2 b1 b2 এরকম হতে পারে। এই ধরনের নানা জিনিস হতে পারে। তো এইটা একটা, আর এটা হচ্ছে 4 নম্বর ধর্ম। 5 নম্বর হচ্ছে প্রাথমিক প্রক্রিয়া। প্রাথমিক প্রক্রিয়া বলতে কি বুঝি আমরা? প্রাথমিক প্রক্রিয়ার কিছু কাজ কিন্তু আগে করে ফেলেছি। প্রাথমিক প্রক্রিয়ার একটা কাজ হচ্ছে এই যে কে দিয়ে গুণ করা, কোনো একটা স্তম্ভ বা সারিকে কে দিয়ে গুণ করে দেওয়া, সেটা একটা প্রাথমিক প্রক্রিয়া। দুটো সারি বা স্তম্ভের মধ্যে স্থান পরিবর্তন করা পারস্পরিক, সেটাও একটা প্রাথমিক প্রক্রিয়া। সেইগুলো কিন্তু আমরা করে ফেলেছি। প্রাথমিক প্রক্রিয়ার মধ্যে বাকি আছে কে হচ্ছে দুটো সারি বা দুটো স্তম্ভের পদগুলোর মধ্যে যোগ বা বিয়োগ, বা একটা সারির সঙ্গে কিছু একটা গুণ করে দ্বিতীয় সারির আরেকটা সারির সঙ্গে যোগ করে দেওয়া, দিয়ে নতুন একটা সারি পাওয়া। এই ধরনের প্রাথমিক প্রক্রিয়াগুলো, এই সব প্রক্রিয়াগুলোর করার ফলে কিন্তু নির্ণায়কের মানের কোনো পরিবর্তন হয় না। এটা হচ্ছে 5ম ধর্ম। অর্থাৎ নির্ণায়কের উপরে প্রাথমিক প্রক্রিয়াগুলো প্রয়োগ করা হলে নির্ণায়কের মানের কোনো পরিবর্তন হয় না। আচ্ছা, এইবার ছয় নম্বর যেটা, এটা আমরা একটু পরে আমরা এটা সম্বন্ধে একটু আলোচনা করব। 7 নম্বর যেটা হচ্ছে, ধরো এরকম একটা নির্ণায়ক রয়েছে a1 প্লাস x b1 প্লাস y আর a2 আর b, এরকম একটা নির্ণায়ক রয়েছে। তার প্রথম যে সারি দুটো পদই কিন্তু দুটো রাশির সমষ্টি হিসাবে লেখা যাচ্ছে। তাহলে এই নির্ণায়কটাকে আমরা এভাবে লিখতে পারবো যে a1 b1 a2 b2 প্লাস x y a2 b2, এইভাবে লিখতে পারবো। অর্থাৎ এখানে 7 নম্বর যে ধর্মটা বলছে সেটা কি না, একটি সারি বা স্তম্ভের প্রতিটি পদ যদি দুটি পদের সমষ্টি আকারে লেখা যায় তাহলে নির্ণায়কটি দুটি নির্ণায়কের সমষ্টি হিসাবে লেখা যাবে। তাহলে আমরা দেখছি যে প্রথম সারির পদগুলো আমরা দুটো পদের সমষ্টি হিসাবে লিখতে পারছি, সেই জন্য নির্ণায়কটাকেও আমরা দুটো নির্ণায়কের সমষ্টি হিসাবে লিখতে পারি। এবার যদি ধরো যে আমি এই পদগুলোকেও এরকম কিছু সমষ্টির আকারে লিখতে পারি, এরকম একটা, তাহলে আমরা 4টে নির্ণায়কের সমষ্টির আকারে এটাকে লিখতে পারবো। a1 b1 a2 প্লাস z a2 b2, এটা একটা হলো প্লাস, এবার হচ্ছে x y a2 b2, এটা একটা হলো। তারপরে হচ্ছে a1 b1 তারপরে হচ্ছে ZU, এটা একটা হলো। আর চতুর্থটা হচ্ছে x y ZU, এই 4টে নির্ণায়কের সমষ্টি হিসাবে এই বিষয়টাকে আমরা প্রকাশ করতে পারি।
অর্থাৎ যতগুলো সারিকে আমরা যোগফল হিসেবে প্রকাশ করতে পারবো ঠিক ততগুলো নির্ণায়ক হিসাবে আমরা তাকে প্রকাশ করতে পারবো, ততগুলো নির্ণায়কের সমষ্টি হিসাবে প্রকাশ করতে পারবো। এইবার আমরা একটু 6 নম্বর যে ধর্ম সেটার প্রমাণের ব্যাপারটা একটু দেখি। 6 নম্বর ধর্ম কি বলছে? বলছে একটি সারি বা স্তম্ভের পদগুলি এবং অন্য কোন সারি বা স্তম্ভের অনুরূপ পদের সহগুণনীয়কগুলোর গুণফলের সমষ্টি 0 হয়। যেমন ধরো যে আমাদের ডেল্টাটা হচ্ছে এরকম যে a11 a12 a13 a21 a22 a23 a31 a32 a33 এই হচ্ছে একটা ডিটারমিন্যান্ট। তো এবার যদি আমি a11 এর সঙ্গে a11 এরই সহগুণনীয়ক ক্যাপিটাল A11 গুণ করি, তারপরে a12 তার সঙ্গে a12 এরই আমরা সহগুণনীয়ক ক্যাপিটাল A12 গুণ করলাম, আবার যদি a13 এর সঙ্গে আমরা যদি ক্যাপিটাল A13 গুণ করলাম, অর্থাৎ প্রত্যেকটা পদের সঙ্গে তার নিজের সহগুণনীয়কটা গুণ করলাম, চিহ্ন সহ সহগুণনীয়ক মানেই তার মধ্যে চিহ্নটা চলে আসছে, তাহলে যেটা পাবো সেটা হচ্ছে ডিটারমিন্যান্টের ভ্যালু লাপ্লাস। এটা বলে গেছেন লাপ্লাসের ফর্মুলাতে, এটা হচ্ছে ডিটারমিন্যান্টের বিস্তৃতি। কিন্তু যদি আমি এরকম করি যে a11 তার সঙ্গে আমি ক্যাপিটাল A21 a12 তার সঙ্গে ক্যাপিটাল A22 a13 তার সঙ্গে ক্যাপিটাল A23 গুণ করি, এই ধর্ম অনুযায়ী সেই মানটা হবে 0। অর্থাৎ একটা যে কোনো সারি বা যে কোনো স্তম্ভ তার পদগুলির সঙ্গে অন্য যে কোনো সারি বা স্তম্ভের পদগুলির অনুরূপ পদগুলির সহগুণনীয়কগুলো যদি আমি গুণ করে দিই, তাহলে যে যোগফলটা পাবো সেই যোগফলটা হবে কি না 0। এটা প্রমাণ করা যায় কিরকম করে, আমি নিচের টুকু মুছে দিই। আচ্ছা, এই 0টা আমাকে প্রমাণ করতে হবে, ফলে 0টুকু আমি মুছে দিই। এইবার আমরা 0টা প্রমাণ করার চেষ্টা করব, দেখা যাক কি হচ্ছে। আচ্ছা, এখানে a11 আছে, তো এবার a21 2 আর 1 এর সমষ্টি কত হয় 3, সেটা অযুগ্ম। তাহলে অযুগ্ম যদি হয় সেক্ষেত্রে চিহ্নটা কি হবে সহগুণনীয়কের ঋণাত্মক, তার মানে এখানে সামনে একটা মাইনাস দিয়ে দিলাম এবং a21 অর্থাৎ এই স্তম্ভ এবং এই সারিটা বাদ দিলে a12 a13 a32 a33। আচ্ছা, এটা আগে একটা মাইনাস চিহ্ন হবে। আচ্ছা, তারপরেরটা আসছে a22 2 প্লাস 2 হচ্ছে 4, সেটা যুগ্ম, ফলে এটা চিহ্ন হবে প্লাস। a12 তার সঙ্গে গুণ হবে a22, অর্থাৎ এইটা বাদ দিলে বাকি যেগুলো বাদ দিলাম a11 a13 আর a31 a33 প্লাস না আবার মাইনাস হবে, এখানে 2 3 আছে, 2 আর 3 যোগ করলে কত হয় 5, 5 হচ্ছে একটা অযুগ্ম সংখ্যা, ফলে এখানে একটা মাইনাস চিহ্ন আসবে। সেটা কত হবে, এইবার হচ্ছে a13 তার সঙ্গে এবার কি গুণ হবে, এইটা বাদ দিয়ে a11 a12 a31 আর a32, এই হয়ে গেল আমাদের বিস্তারটা। এইবার এই বিস্তারটা কোন ডিটারমিন্যান্টের বিস্তার সেটা আমরা একটু দেখি।
প্রথমত আমরা প্রথম যে এটা বার করেছিলাম সেটা দিলাম A11 A13 প্রথম যে সারি বরাবর বিস্তৃত করেছিলাম পরে সেই সারিটা আমরা লিখে দিলাম A11 A12 A13। এবার A11 এর সঙ্গে কাকে গুণ করেছিলাম এইটা, এবং সেটা এখানে বসবে তাহলে A12 A13 A32 A33 বসে গেছে। এবার A12 এর সঙ্গে কে কে গুণ আছে A11 A31 আর A13 A33, তাহলে A13 A33 বসে গিয়েছে, তাহলে A11 A31 এটা সামনে বসে গেল। এবার এটা বসানোর আগে আমাদের কিন্তু নির্ণায়কটা কমপ্লিট হয়ে গেছে। এইখান থেকে একটা জিনিস দেখো, R1 অর্থাৎ প্রথম সারি এবং R2 অর্থাৎ দ্বিতীয় সারি এরা কিন্তু অভিন্ন হয়ে গিয়েছে। এবার দুটি সারি অভিন্ন হলে কি হয়, নির্ণায়কের মান শূন্য হয়, তাহলে শূন্য হয়ে গেল। এরকম কিন্তু একটা প্রমাণ তোমাদের দিতে পারে যে একটি যে কোনো সারি বা যে কোনো স্তম্ভের পদগুলির সঙ্গে অন্য যে কোনো সারি বা যে কোনো স্তম্ভের অনুরূপ পদগুলির সহগুণনীয়কগুলো যদি গুণ করা যায় তাহলে তাদের সমষ্টি হবে শূন্য। এটা হচ্ছে একটা নির্ণায়কের একটা খুব গুরুত্বপূর্ণ ধর্ম। আচ্ছা, আমরা একটা ধর্ম পড়েছিলাম যে নির্ণায়কের যদি দুটি সারি বা দুটি স্তম্ভ, যে কোনো দুটো সারি বা দুটো স্তম্ভ, তাদেরকে যদি আমি কে দিয়ে গুণ করি অশূন্য ধ্রুবক, তাহলে গোটা নির্ণায়কটা কে দিয়ে গুণ হয়ে যাবে। তো এইটারই একটা প্রয়োগ আমরা একটা অঙ্কের মধ্যে দেখতে পারি, সেই অঙ্কটা আমরা একটু করার চেষ্টা করি। বলেছে যে 2 4 6 3 6 9 আর 4 8 16, এই যে নির্ণায়কটা এটা হচ্ছে 48 গুণিত 1 1 3 1 1 3 1 1 4। এটা প্রমাণ করতে হবে। কিভাবে প্রমাণ করব? তো প্রথমে আমরা ডেল্টাটা নিই। কি আছে ডেল্টাতে? 2 4 6 3 6 9 4 8 16। প্রথমে প্রথমটা থেকে আমি প্রথম সারিটা থেকে 2 কমন নেব। 2 কমন নেওয়া মানে কি, এগুলো প্রত্যেকটাই 2 দিয়ে গুণ আছে এরকম করে নেব। তাহলে 2 গুণিত 1 2 গুণিত 2 2 গুণিত 3, তাহলে 2 কমন বাইরে নিয়ে নিলে 1 2 3। আচ্ছা, আবার দ্বিতীয় সারি থেকেও আমরা 3 কমন নিয়ে নিতে পারি, তাহলে এখানে কত হবে 1 2 3, বাইরে 3 চলে আসবে। তৃতীয়টা থেকে 4 কমন নেব আমরা, তাহলে 1 2 4 নিলাম। তার মানে হলো 3 4 12 দুগুণে 24 হলো। কিন্তু এই যে দ্বিতীয় স্তম্ভ তার থেকে আমরা 2 করে কমন নিতে পারি, নিয়ে নিলাম, তাহলে 1 1 3 1 1 3 1 1 4। তাহলে 48 গুণিত 1 1 3 1 1 3 1 1 4। এখানে একটা জিনিস লক্ষ্য করো, অঙ্কটাতে প্রথম দুটো সারি কিন্তু অভিন্ন হয়ে গেছে, ফলে এই নির্ণায়কের মানটা কিন্তু শূন্য। এই নির্ণায়কের মানটা কিন্তু শূন্য, এই কথাটা কিন্তু মাথায় রাখতে হবে। আচ্ছা, এইবার পরের যে ধর্মগুলি, অর্থাৎ যে 6 নম্বর 7 নম্বর ধর্মগুলির প্রয়োগ যে অঙ্কগুলি, সেগুলি পরদিন করাবো, এবং জ্যামিতির বেশ কিছু প্রয়োগ ডিটারমিন্যান্টের সেগুলি করাবো পরের পর্বের জন্য। সেগুলি থাকলো আজ এই পর্যন্ত।